আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা সেন্স অফ ডি পড়ব। সেন্স অফ ডি, দ্য সেন্স অফ ডি কম্পোজড বাই চার্লস কিংসলে। এইটা আমরা পড়ব এবং একটু যতটুকু সম্ভব আমাদের এক্সপ্লেন করার সেটা আমরা করব। চার্লস কিংসলে একজন ইউরোপিয়ান পোয়েট। উনি একজন ইংল্যান্ডের একজন কবি এবং ডি নদীটা, এটা একটা নদী, ডি হলো একটা নদীর নাম। ডি নদীটা কোথায় অবস্থিত? লন্ডনের পাশ দিয়ে গেছে। লন্ডন হলো ডি নদীর তীরে অবস্থিত। তাহলে আর এখানে বলছে স্যান্ড। স্যান্ডস মানে কি? স্যান্ড মানে হলো বালুকা, আর কবি বোঝাচ্ছেন উপকূল। বালুকা দিয়ে কি বোঝাচ্ছেন? নদীর উপকূল বোঝাচ্ছেন, নদীর তীর বোঝাচ্ছেন, ঠিক আছে? বা সমগ্র উপকূলটাকে বোঝাচ্ছেন, তীর না, আশেপাশের যে জায়গাটা ওটাকে উনি সেন্স বলছেন। ওকে, তাহলে আমরা এখন কবিতাটা পড়ব। তোমাদের 19-এর জন্য পাঠ্য বই, এই বইটা থেকে আমরা পড়ব। দেখো কবিতাটা এরকম আছে, টেক্সট বুকে এরকম আছে। এই যে পেজ থেকে শুরু হলো কবিতা, এরপরের পেজে আমরা এটা পড়ব। হ্যাঁ, তাহলে আমি পড়ছি, তোমরা শোনো। কবিতাটা হলো: ও মেরি, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home across the sands of Dee. The western wind was wild and dank with foam, and all alone went she. এখানে কবি বলছেন যে একটা মেয়ে, তার নাম হলো মেরি, তার বাবা অথবা তার মা তাকে বলছে, দেখো ও মেরি, বাবা অথবা মা তাকে ডাকছে, ও মেরি, ও মেরি, মেয়েটার নাম মেরি, মেরিকে নাম ধরে ডাকছে, গো এবং যাও, গবাদি পশুকে বাড়িতে ডেকে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল, 3বার বলছে। মানে আমরা কোনো কথার গুরুত্ব বোঝাতে 3বার বলি, সেই জন্য কবিও 3বার এটা প্রেজেন্ট করছেন। একটা ইয়াকে কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, 3বার। এই 3বার কেন ব্যবহার করছেন? একটা বিষয়কে গুরুত্বপূর্ণ বোঝাতে এইভাবে আমরা 3বার বলে থাকি। কবিও সেই বিষয়টাই ওইখানে বোঝানোর চেষ্টা করেছেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষুনি কী করতে হবে? গবাদি পশুগুলোকে নিয়ে আসতে হবে। কেন? দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। কারণ ওয়েস্টার্ন উইন্ড, তোমরা জানো ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা বিখ্যাত, আমাদের যেমন বৈশাখী ঝড়, আর ইউরোপে হলো একটা বিখ্যাত ঝড়ের নাম হলো ওয়েস্টার্ন উইন্ড। ওয়েস্টার্ন উইন্ড, এটাকে ওয়েস্ট উইন্ড বলা হয়, ওরা বলে ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড। তো এখানে খুবই ওয়েস্টার্ন উইন্ড, উনি ছন্দ মিলানের জন্য ওয়েস্টার্ন ব্যবহার করছেন। ওয়েস্টার্ন উইন্ড বলছে কেমন, কী রূপ ধারণ করছে? ওয়াইল্ড, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং ফোম মানে কি? ফোম মানে হচ্ছে ফোম, ফেনা, এবং এটা ফেনার দ্বারা আর্দ্র হয়ে গেছে। অ্যান্ড অল এলোন ওয়েন্ট শি, এবং যখন বাবা বললেন বা মা বললেন যাও পশুগুলো নিয়ে এসো, সে একাকী পশুগুলো আনতে ছুটে গেল। কে? মেরি ছুটে গেল কোথায়? ওই যে ডি নদীর পাড়ে গেছে বা তীরে গেছে, সেখানে তার গবাদি পশুগুলো চারণ করতেছে, খাচ্ছে, ঘাস খাচ্ছে। সেখান থেকে ওয়েস্ট উইন্ড যখন উঠেছে তখন সে আনতে গেছে এবং একা গেছে। The western tide crept up along the sand, and over the sand, and round the sand, as far as I could see. কবি বলছেন যে ওয়েস্টার্ন টাইডটা হামাগুড়ি দিয়ে, খেপটাপ হামাগুড়ি দিচ্ছে, আপ অ্যালং দ্য স্যান্ড, পুরো সমগ্র উপকূল বেপিয়া এটা হামাগুড়ি দিচ্ছে। টাইড মানে কি? টাইড মানে হচ্ছে স্রোত, মানে ওয়েস্টার্ন উইন্ডের কারণে নদীর স্রোতটা, এখন নদীর পানিতে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, সেইটা এখন জোয়ার, জলোচ্ছ্বাসের মতো পুরা উপকূল বেপিয়া এটা কী করলো? প্লাবিত হয়ে গেল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, পুরা স্যান্ডের বারবার বোঝাচ্ছেন, রিপিটেশন করছেন, মানে পুরা সমগ্র উপকূল তলিয়ে গেছে, এইটা বোঝাতে তিনি 2বার ব্যবহার করছেন। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং পুরা রাউন্ড হয়ে, মানে স্রোতটা একদম রোলিং করে করে এটা হচ্ছে পুরা উপকূলকে আবৃত করে ফেললো। অ্যাজ ফার এজ আই কুড সি,
যত দূর দৃশ্যমান হলো, দূর থেকে তাকালে শুধু ফেনা আর ফেনা দেখা যাচ্ছিল, সে জলস্রোতের ফেনা দেখা যাচ্ছিল, এবং যত দূর দেখা গেল পুরা উপকূলটাকেই আবৃত করে ফেললো এই জলোচ্ছ্বাসের জলোচ্ছ্বাসের স্রোত, ফেনার মতো, সাদা ফেনার মতো হয়ে এটা পুরা উপকূলকে ঢেকে দিল। The rolling mist came down and hid the land. বলছে রলিং মিস্ট তো কুয়াশা, কুয়াশা বলতে এটাকে বলা হয়, আমরা বলি কুয়াশা না, মানে হচ্ছে বাতাসের মধ্যে যে একটা আর্দ্রতার সৃষ্টি হয়, ওইটা বলছে। তো ওই যে বললো যে রলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, পুরা ভূমিটাকে কী করলো, মিস্ট দ্বারা আবৃত হয়ে গেল, একদম হাইড করে ফেললো, এত অন্ধকার হয়ে গেল, পুরা জায়গাটায় ধোঁয়া যেটাকে বলে আমরা, ধোঁয়ার মতো, হ্যাঁ, ধোঁয়ার মতো হয়ে গেল। শিশির, মানে শীতকালে যে অবস্থা হয় বা বাতাসের জন্য, ওই শীত প্রধান দেশে কিন্তু সবসময়ই তো শীত, বেশিরভাগ 9 মাস তাদের শীত থাকে। তো এরকম একটা সময় তাদের কি হলো, মিস্ট হলো, পুরা ল্যান্ডকে কী করলো, হাইড করে ফেললো, ঠিক আছে। অ্যান্ড নেভার হোম কেম শি, তো এমন একটা কুজটিকাপূর্ণ আবহাওয়ায় সে যখন ক্যাটেলগুলো আনতে গেল, সেখান থেকে সে কামব্যাক করতে পারেনি, বা বাড়িতে আর ফেরা হলো না। সে ওই জলোচ্ছ্বাসের তোড়ে সে কি করলো, ওখানে আক্রান্ত হলো, সে আর বাড়ি ফিরতে পারলো না, তার বাড়ি ফেরা আর হলো না। ওহ, ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, পরের দিন বা ঝড়ের পরের ঘটনা এটা। এখন কবি বলছেন, কেউ হয়তো খুঁজতে গেছেন, তার বাবা অথবা মা বা যে কেউ, বা অথবা ফিশারম্যানরা দেখতে পেয়েছে, মানে জেলেরা দেখতে পেয়েছে। জেলেরা দেখে কি বলতেছে, আহা, এটা কি কোনো ঘাস, নাকি এটা মাছ, না ফ্লোটিং হেয়ার। পরে আরেকটু সামনে গিয়ে দেখে যে কিছু চুল কি করছে, ভাসতেছে। তাহলে তখন বুঝতেছে, ও ফ্লোটিং হেয়ার বলছে ভাসমান চুল, আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার বলছে, আরে একগুচ্ছ চুল, সোনালি চুল। কেন সোনালি চুল? ওই যে ওয়েস্টার্ন, মানে ইংল্যান্ডের অধিবাসী বা ইউরোপিয়ান মানুষের চুল থাকে কেমন, মেয়েদের চুল থাকে গোল্ডেন, সেই জন্য বলছে গোল্ডেন হেয়ার। আর ড্রাউন্ড মেইডেন্স হেয়ার বলছে, শ্রী একটা কুমারী মেয়ের চুল, একটা ডুবন্ত, ড্রাউন্ড মানে কি ডুবে গেছে, ডুবন্ত একটা কুমারী মেয়ের চুল। এবার দ্য নেটস অ্যাট সি, নেটের মধ্যে ধরা পড়লো, জেলেদের নেটের মধ্যে ধরা পড়লো, বলছে সমুদ্রের নেটে ভেসে ধরা পড়ে একটা ভাসমান একটা কুমারী মেয়ের চুল। ওয়াজ নেভার স্যালমন অর স্যামন উচ্চারণ করে থাকে, স্যালমন অর স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার অ্যামাং দ্য স্ট্রেক্স অফ ডি। বলছেন এতদিন যাবৎ জেলেরা এত সুন্দর একটা স্যালমন ফিশ কখনো তাদের জালে ধরতে পারেনি, এত সুন্দর একটা স্যালমন ফিশ। প্রথমে ওরা স্যালমন ফিশ মনে করছে যে এটা স্যামন ফিশ, তো স্যামন ফিশটা হয় গোল্ডেন, কিন্তু এত সুন্দর, এত গোল্ডেন, এত সুন্দর, এত সোনালি, এত সুন্দর কোনো স্যামন তারা কোনোদিন কোনো জালের মধ্যে পায়নি। এখনও তারা কিন্তু কী করতে পারেনি, বুঝতে পারেনি যে এটা একটা কুমারী মেয়ের কথাই বলছে, তারা তো বুঝেই ফেলছে, কিন্তু স্যামন ফিশের সাথে কুমারী মেয়ের তুলনা করলো, মানে কেন তুলনা করলো, জীবনটা, মানুষের জীবন সবচেয়ে বেশি কি দামি, একটা জেলের জন্য স্যামন ফিশটা যতটা কাঙ্ক্ষিত, যতটা দামি, তার চেয়েও বেশি দামি মানুষের জীবন। এটা কবি বোঝাতে এই জায়গাটা ব্যবহার করলেন, এই ইয়াগুলো কী বললো, বার্ডসগুলো ব্যবহার করলেন। They rode her in across the rolling foam, the cruel hungry foam that took her grave beside the sea. But still the boatman hear her call the cattle home across the sands of thee. এখন কবি বলছে, এখন একদম ফিনিশিং স্টেঞ্জায় চলে এসেছি। পরিণতি কী হলো, গল্পের বা কবিতার পরিণতি কী, এটা একটা স্টোরি কবিতা আকারে বর্ণনা করছেন। তারপরে মেয়েটার পরিণতি কী হলো, মেয়েটাকে তারা কী করলো, রোড হার অ্যাক্রস দ্য রোলিং ফোমটাকে বেয়ে এই
জেলেরা তাকে দাঁড় বেয়ে রোড মানে দাঁড় বেয়ে তাদের ক্রুয়েল ক্রলিং ফোম হামাগুড়ি দেওয়া যেই ফোমটা ছিল, ফোমটা নিষ্ঠুর ছিল। এ ফোমটা নিষ্ঠুর, কারণ নিষ্ঠুর না হলে তো এত সুন্দর একটা মেয়েকে কী করতো না, মেরে ফেলতো না। দ্য ক্রুয়েল হাংরি ফোমটা ছিল হাংরি, সেই জন্য তাকে মেয়েটাকে গ্রাস করেছে, তাই না? যদি ক্ষুধার্ত না থাকতো তাহলে তো খেতো না, তাই না? মেয়েটাকে খেয়ে ফেললো, এত সুন্দর একটা মেয়েকে খেয়ে ফেললো। তো এই জন্য তাকে ক্রুয়েল বললো, হাংরি বললো। কাকে? ফোমকে। এটা নিষ্ঠুর এবং এটা হাংরি। আচ্ছা, এই যে ক্ষুধার্ত ফোম এবং ক্রলিং ফোম, এটাকে বেয়ে তারা কোথায় নিয়ে আসলো? তারা নিয়ে আসলো পাড়ে, নিয়ে আসলো সেন্টসে, নিয়ে আসলো বা উপকূলে নিয়ে আসলো। টু হার গ্রেভ বিসাইড দ্য সি। তো তারা কী করলো? সিয়ের পাশে মেয়েটাকে কী করলো? দাপন করলো, সমাধিস্থ করলো, কবর দিল। বাট স্টিল, কিন্তু এখনও দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটল হোম। এখনও বোটম্যানরা শুনতে পায়, মানে বোটম্যানরা, মাঝিরা যখন এই যে কবরের পাশ দিয়ে নৌকা বেয়ে বেয়ে যায়, তখন তারা শুনতে পায় মেয়েটা ডাকতেছে। তার পশুগুলোকে ডেকে বাড়িতে নেওয়ার যে ডেকে আনছিল। যেমন আমাদের দেশে হচ্ছে ছাগল কীভাবে ডাকে? ছাগল ডাকে এরকম করে ডাকে না, বা গরুর ডাকে হাম্বা হাম্বা করে ডাকে। তো মেয়েটা এইভাবে ডাকতেছিল। ওই যে মেয়েদের ডাকার শব্দ, তার পশুকে সে যেভাবে ডাকতো, ওই ডাকার শব্দটা এখনও মাঝিরা শুনতে পান। অ্যাক্রস দ্য সেন্স অফ ডি, যখন এই সেন্স অফ ডি অতিক্রম করে তারা যান, তখন তারা শুনতে পান যেন সেই মেয়েরই ডাকতেছে তার পশুকে, যে তার হয়তো বা তার আদরের কত নাম ছিল তার ক্যাটেলদের, সেই নাম ধরে ডাকতেছে বাড়িতে ফিরে আসার জন্য। হ্যাঁ, ওই ডাকটা এখন শুনতে পায়। সরি। তাহলে আমরা একটা খুব ট্রেজিক একটা স্টোরি শুনলাম, যে একটা মেয়ে, একটা সুন্দর একটা কুমারী মেয়ে, কত টকবগে একটা মেয়ে। এই মেয়েটা কী হলো? একদম অল্প বয়সে, একটা কিশোর বয়সে একটা মেয়ে কী করলো? জীবন চলে গেল নিষ্ঠুর ওয়েস্ট উইন্ডে আক্রান্ত হয়ে, বা ওয়েস্ট উইন্ডের দ্বারা আক্রান্ত হয়ে। আচ্ছা, তাহলে আমরা কবিতাটা শুনলাম এবং কবিতার পরিণতিটা কী তাও জানলাম। তা আমাদের মনটা অনেক খারাপ হয়ে গেল যে একটা সুন্দর মেয়ে কী করছিল? গবাদি পশু আনতেছিল, কিন্তু সেই মেয়েটা আনতে গিয়ে আর বাড়ি ফিরল না। ওকে, তাহলে এইটা কে লিখেছেন বললাম? চার্লস কিংসলে। তিনি একজন ইউরোপিয়ান পোয়েট। আর ওনাকে অনুকরণ করে আমাদের দেশে হুমায়ুন কবির নামে একজন কবি লিখেছেন। কবিতাটার নাম হলো মেঘনার ঢল। এটা আমরা ছোটোবেলা পড়েছি, তোমরাও পড়ো। মেঘনার ঢল কবিতাটা এরকম ছিল: শোনো মা আমিনা, রেখে দিয়ে কাজ দয়া করে মাঠের জল, এলো মেঘনার জোয়ারে বেলা, এখনই নাবিবে ঢল। আমার যতটুকু মনে পড়ে দুইটা চরণ আমার এরকম ছিল সম্ভবত। তোমরা ওই কবিতাটাও পড়ে নিও, তাহলে তোমরা আরও মজা পাবে। তাহলে কবিতাটা আসলে গল্প বা কবিতা বা উপন্যাস, কোন কবিতা ভালো লাগে? আমরা সবসময় ট্রেজেডিগুলোকে আমরা পছন্দ করি। আমরা যদিও ব্যক্তিগত জীবন আমরা দুঃখ পছন্দ করি না, কিন্তু আমরা কবিতা বা যে কোনো কিছু যেটার মধ্যে ট্রেজিক সিন আছে ওইটা আমরা বেশি পছন্দ করি। কারণ কি? এটার মধ্যে বেশি ইমেজ তৈরি হয়, আমাদের মনের মধ্যে বেশি দাগ কাটে, সেজন্য তো আমাদের অনেক ভালো লেগেছে, তাই না? অনেক ইজি ভাষা, এটার তেমন কোনো লেয়ার নেই, ভিতরে প্রবেশ করার মতো কিছু নেই। এটার যে সারফেস মিনিং আর ইনার মিনিং একই। তাহলে তোমাদেরকে যদি সামারি লিখতে দেয় তোমরা লিখতে পারবে, এবং থিম লিখতে দিলেও তোমরা সংক্ষেপে নিজের ভাষায় যতটা মেসেজ। এখানে মেসেজটা কি? মেসেজটা হলো যে একটা ঝড়ের সময় আমাদের মানে প্রাণগুলো কীভাবে বিপন্ন হতে পারে, তাই না? ওইটাই, এটা সারফেস মিনিং এবং ইনার মিনিং একই। এটাকে থিম লিখতে বললেও তোমরা ওই ইনার মিনিংও সারফেস মিনিংয়ের মতোই ছোট্ট করে লিখবে নিজের ভাষায়। এটাই আমি তোমাদেরকে সাজেশন দেব। তাহলে পরবর্তী ক্লাসগুলো দেখবে। আর যে ক্লাসগুলো আমি দিয়ে একদিন তোমাদেরকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে ক্লাসগুলো তোমরা পেলে, সবগুলো ক্লাসই কদিন পরপরই দেখবে, তোমার রিভিশন দিতে থাকবে। তো
পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আসবো তোমাদের সামনে, এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।